অনেক সময় অনেক দেশে অরাজনৈতিক প্ল্যাটফর্মও বড় বড় তাবড় তাবড় দেশের শাসককে টলিয়ে দিয়েছে। আমরা দেখেছি, বাংলাদেশ দেখেছি, নেপাল দেখেছি, শ্রীলঙ্কা দেখেছি, বড় বড় ইউরোপের দেশও। আমার মাথায় 16টা সেলাই আছে কমিউনিস্ট পার্টি, আমার মাথা ফাটিয়েছে বারবার। বিভিন্ন লোকসভা কেন্দ্রে কিংবা বিভিন্ন রাজ্যে বিজেপি বুট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং দেশের প্রধানমন্ত্রীকেও বুট চোর বলা হচ্ছে। কি বলবেন? রাহুল গান্ধীজি যেটা বলতে চাইছেন, কখনো বলছেন আমি নিউক্লিয়ার বোমা ফাটাবো, কখনো বলেছেন যে আমি হাইড্রোজেন বোমা ফাটাবো। উনি উনার যে বোমা এগুলোই তো আর ফাটছে না। 2018 সালে সরকার পরিবর্তনের পর যারা চলো পাল্টাই স্লোগান দিয়ে যে বেকার যুবকরা যারাই দলের হালটা ধরেছিল, আজ অনেকেই বঞ্চিত। এবং আমি যদি প্রশ্ন করি যে সুবল ভৌমিক বিজেপির জন্য এত কিছু করলেন, রাজ্য পরিবর্তনের অন্যতম একজন কাণ্ডারি ছিলেন, কিন্তু সুবল ভৌমিককে বিজেপি কি দিল? নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন বিজেপির প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক স্যার। অনেক অনেক স্বাগত পিসি মিডিয়া আপনাকে। স্যার, ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি বাঙালি জাতিগত ভাবে দুটি রাজনৈতিক দল, বিশেষ করে আমরা বাঙালি এবং ত্রিপুরা মাথা, জাতিগত ভাবে পাহাড়ি বাঙালির মধ্যে যে রাজনীতিটা শুরু হয়েছে, বিশেষ করে আমরা বাঙালি বলছে ত্রিপুরা বাঙালিদের, আর ত্রিপুরা মাথার সুপ্রিমো তথা মহারাজা প্রদ্যুৎ কিশোর বলছেন আগরতলার মালিক উনি, তেলিয়ামুড়ার মালিক উনি, কাঞ্চনপুরের মালিক উনি। অবশ্য তিনি সাফাই দিয়েছেন যে এটা গোটা বাঙালি জাতিকেও তিনি বলেননি, এটা আমরা বাঙালিকে উদ্দেশ্য করে বলেছেন। কিন্তু রাজ্যের বাঙালি সম্প্রদায়ের একটা বিশেষ অংশ সেটাকে অন্যভাবে দেখছেন। বিষয়টা আপনি কিভাবে দেখছেন একজন ত্রিপুরার প্রবীণ কিংবা দীর্ঘ দিনের ফুটকা রাজনীতিবিদ হিসাবে? জাতিগত বা জাতির উপর ভিত্তি করে কোনো রাজনৈতিক দল সেটা জাতির হয়ে কথা বলবে, সেটা এটাকে রাজনৈতিক দল বলা যায় না। রাজনৈতিক দল তো আরেকটা। রাজনৈতিক দল হচ্ছে সব মানুষের জন্য হয়। রাজনৈতিক দল কখনো পার্টিকুলার একটা জাতি, ধর্ম, বর্ণ, ভাষার জন্য হয় না। তো সেই ক্ষেত্রে যারা বলছে, যারাই বলছে উভয় পক্ষেরই, এটা রাজনৈতিক দলের কথা না। রাজনৈতিক দল তো মানে রাজনীতি করে দেশের জন্য, মানুষের জন্য এটা মানে সমর্পিত হয়ে রাজনীতি করা হয়। সেখানে তো দল মত বা ওইগুলি চিন্তা করে তো কাজ করা হয় না। তো যাই হোক, ওরা যেটা বলছে মানে কোনো প্রয়োজন নেই এবং সেটা মানুষ গ্রহণ করছে না, ওটা বুঝতে পারছে না। যেটা বলছে, যারা এই বিভাজনের রাজনীতি করছে, ত্রিপুরার মানুষ সেটা কখনোই গ্রহণ করে না। ত্রিপুরায় কখনো জাতি, ধর্ম, বর্ণ, ভাষাভাষী নির্বিশেষে রাজনীতি হয় না। দীর্ঘ দশকের পর দশক, রাজতন্ত্রের পরে যখন গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতবর্ষে মার্জ হয়েছে, তারপর থেকে কোনো সময় ত্রিপুরায় এই রাজনৈতিক মেরুকরণ কোনোদিনই হয়নি, আর সেটা আগামী দিনেও হবে না। সেটা এই যারা বলছে ওরা বুঝতে পারছে না যে এটা রাজনীতি না, এটা জাতির নামে, ধর্মের নামে, বর্ণের নামে, ভাষার নামে মানুষকে ভাগ করে। এটা ব্রিটিশরা দীর্ঘ 200 বছর করেছে। ডিভাইড অ্যান্ড রোল, ভাগ করো আর শাসন করো। তো এইভাবে ভাগাভাগি রাজনীতিতে ত্রিপুরার মানুষ বিশ্বাস করে না। এবং দেখবেন যারা বলছে তাদের সমর্থনে মানুষ নেই, তাদের সমর্থন করছে না কেউই। সবাই চাইছে এটা দীর্ঘ 1000 বছরের যে সংস্কৃতি, 1000 বছরের যে শান্তি সম্প্রীতি, সেটাকে বজায় রাখার পক্ষেই কিন্তু ত্রিপুরার মানুষ। সুতরাং এইগুলো আমরা বিশ্বাস করি না এবং এগুলোতে মানুষ কখনো সায় দেয় না বা সমর্থন করে না। আচ্ছা, বিজেপি দলের সাথে ত্রিপুরা মাতার যে জোট এবং ত্রিপুরা মাতা এবং তাদের যে জনজাতি একটা বিশেষ অংশ, আজকেই রঞ্জিত দেব বর্মা ঘোষণা করলেন যে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু এবং ত্রিপুরাসা একরের ইস্যু নিয়ে আগামী দিন পুজোর পরে ওনারা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছেন এবং এখন তাদের আন্দোলন আরো কঠিন হবে, দীর্ঘতর হবে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আন্দোলন করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে যে আন্দোলন করতে পারে, কিন্তু আন্দোলনের বিষয়গুলি এমনভাবে নেওয়া উচিত না যাতে রাজ্যের বা সমাজের সামগ্রিক ক্ষতি হয়। এই ধরনের মানুষকে বিয়ে করে একটা ধর্মের প্রতি, জাতির প্রতি বা বিদ্বেষ বা ঘৃণামূলক কোনো কথাবার্তা মানুষ গ্রহণ করে না। সুতরাং এইগুলোকে আন্দোলন বলা হয় না। আন্দোলন মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা নিয়ে আন্দোলন হয়, সেগুলি রাজনৈতিক দল করে। অনেক সময় অনেক দেশে অরাজনৈতিক প্ল্যাটফর্মও বড় বড় তাবড় তাবড় দেশের শাসককে টলিয়ে দিয়েছে। আমরা দেখেছি,
বাংলাদেশ দেখেছি, নেপাল দেখেছি, শ্রীলঙ্কা দেখেছি, বড় বড় ইউরোপের দেশও, সেখানে কিন্তু এই মানে জাতিগত আন্দোলন, জাতি ধর্ম ভাষাভাষীর উপর ভিত্তি করে কোনো আন্দোলন কোনো দেশে কিছু করতে পারেনি। তাই এরা এদের প্রতি মানুষের কোনো সমর্থন থাকবে বলে আশা করি না। আর যার যার রাজনীতি করার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, সেটা সংবিধান আমাদের দিয়েছে, রাইট টু এক্সপ্রেশন। সুতরাং তার অধিকারটাকে সে সঠিকভাবে কাজে লাগাবে, এটাই আমরা আশা করি। আচ্ছা, তীব্রমাতা যে মূলত যে দাবিগুলি করছে, যেমন ওদের ওদের রোমান্স স্কিপ কিংবা ডাইরেক্ট ফান্ডিং কিংবা যে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু, দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ কিশোর থেকে শুরু করে বিধায়ক দল ওনাদের গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছে, এবং ওনাদের যে বক্তব্য হলো যে দিল্লি সব ঠিক আছে কিন্তু আগরতলায় ঠিক নাই। ডক্টর মানিক সাহার সরকার কিংবা যে রাজ্যের যে বিজেপি, ওনাদের দাবিগুলি তারা পূরণে সম্মতি প্রকাশ করছে না। কি বলবেন আপনি? পরিবারের কর্তা ঠিক আছে, পরিবারের সদস্যরা ঠিক নেই, তা কর্তার কাছে সদস্য তা বললেই চলে। সেখানে আমি মনে করি না যে এই কথাগুলি খুব বেশি কিছু ভ্যালু আছে, এবং এইগুলো সাধারণত এইগুলো নিয়ে আমরা চিন্তা করি না। কারণ সামগ্রিক চিন্তা করতে হবে মানুষের উন্নয়ন, মানুষের আর্থসামাজিক অবস্থান, কিভাবে ভালো কাজ করবে সরকার, সরকারকে সহযোগিতা করা। নিশ্চয়ই যদি সরকার কোথাও ভুল ত্রুটি করে সমালোচনা করার অধিকার আছে। যেমন রাজ্য সরকার এডিসিও তো সরকার, এডিসির এলাকার উন্নয়নে সঠিকভাবে কাজ চলছে কিনা সেটা কিন্তু মূল্যায়ন করা উচিত, সেটা বলা উচিত। আমরা আমাদের সরকারের ভালো মন্দ অ্যাচিভমেন্ট এইগুলো আমরা তুলে ধরছি, পাশাপাশি যারা এডিসিতে আছে তারা এডিসির উন্নয়নের কথা বলবে, এডিসি কি কি করেছে ডেভেলপমেন্ট, এগুলোকে করে ভোট চাইবে। কারণ এডিসিতে যারা বসেছি আমরা সমর্থন করছি, তাদেরও তো মানুষের কাছে দায়বদ্ধতা আছে না, রাজ্য সরকারের কি করছে, এডিসি সরকার কি করছে, ইভেন দেন পঞ্চায়েত কি করছে, যেখানে যেখানে নির্বাচিত ইনস্টিটিউশন গুলো আছে তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। সুতরাং নিজেরটা দেখতে হবে যে আমি কি করেছি, আমি কতটা করতে পেরেছি, আমাকে কি করতে হবে, সেটা নিয়ে মানুষ জানতে চাইছে যে উন্নয়ন কতটা হয়েছে এডিসিতে, কতটা কাজ হয়েছে, যে এগুলি আমাদের কমিটমেন্ট করেছে সেগুলো হয়েছে কিনা। প্রত্যন্ততম জনজাতি অঞ্চলে তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের উন্নয়ন, তাদের যা মানে আর্থসামাজিক অবস্থা, সেগুলো, তাদের নিরাপত্তা, এগুলো নিয়ে আলোচনা হলে সাহায্যের জনজাতিরাও খুশি হবে। কারণ এই বা কিসের মানে কি বলতে চাইছেন এটাও পরিষ্কার না। আর এটা আমি অবশ্য শুনিনি দিল্লি কি এটা একরকম, রাজ্যের আরেক রকম, এরকম কথাটা তো আমি শুনিনি। এগুলি অনেক সময় যখন মানে এক্সিস্টেন্সের কোশ্চেন মানে প্রশ্ন হয়ে দাঁড়ায়, অস্তিত্বের সংকটে অনেকে অনেক কিছু বলবে, যে যার কথা বলবে, বেশি জোরে চিৎকার করলে করে যখন মানুষের ক্রাইসিস হয়, যখন মানুষের কোনো ক্রাইসিস থাকে না, সে খুব পোলাইটলি কথা বলবে। তা আমি যখন দেখি বেশি চিৎকার করছে, তখন আমরা বুঝতে পারি যে কোথাও কোনো ক্রাইসিসে আছে। তাদের বোধহয় কোথাও কখনো কখনো খুব ক্রাইসিস হলে, অস্তিত্বের সংকট হলে ওরা বেশি চিৎকার করছে, তাতে ত্রিপুরার মানুষ এগুলো নিয়ে মাথা ঘামায় না। আচ্ছা, রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, কংগ্রেসের প্রধান মুখ, তিনি দাবি করছেন দেশে ভোট চুরি হচ্ছে, এবং যে স্লোগানটা গোটা দেশব্যাপী তারা তুলছেন, ভোট চোর গদি চোর, দেশের প্রধানমন্ত্রীকে ভোট চোর বলা হচ্ছে, এবং একের পর এক বিস্ফোরক অভিযোগ করে যাচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এবং রাহুল গান্ধীর এই যে অভিযোগ, সেই অভিযোগ তাকে আপনি রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন? এবং কংগ্রেস যে দাবি করছে যে দেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রে কিংবা বিভিন্ন রাজ্যে বিজেপি ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে, এবং দেশের প্রধানমন্ত্রীকেও ভোট চোর বলা হচ্ছে, কি বলবেন? ত্রিপুরায় তো আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনে কিভাবে রাজ্যে সরকার বা নির্বাচন কমিশনের ভূমিকা, এগুলো নিয়ে তৎকালীন সময়ে আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে গিয়েছি। এটা বা রাহুল গান্ধী হয়তো সেই ইতিহাসটা জানে না। যখন এখানে লেফট ফ্রন্ট ছিল, যখন 98%, 99% ভোট কাস্টিং হতো, বিশেষ করে 2003, 2008 এবং 2013 নির্বাচন, তখনকার সময়ের ভোটার তালিকা, ভোটার লিস্ট নিয়ে কি হয়েছে
ত্রিপুরাতে। তো এগুলি যুগে যুগেই যারা যখন বিরোধী থাকে, অভিযোগ থাকে, অনেক অভিযোগের মেরিট থাকে, অনেক অভিযোগের মেরিট থাকে না। কিন্তু আমরা যেটা রাহুল গান্ধীজি যেটা বলতে চাইছেন, কখনো বলছেন আমি নিউক্লিয়ার বোমা ফাটাবো, কখনো বলেছেন যে আমি হাইড্রোজেন বোমা ফাটাবো। উনার যে বোমা এগুলোই তো আর ফাটছে না, এগুলি তো মানুষ গ্রহণ করছে না। যাই হোক, ওনার বিরোধী থেকে বিরোধী দলের নেতা হিসাবে উনার দেশবাসী তো ওনার উপর ভরসা রাখতে পারছেন না, বিশ্বাস রাখতে পারছে না। কারণ উনি কি বলছেন আর কি করছেন, এখনো ওনাকে ভারতবর্ষের মানুষ কমপ্লিট পলিটিশিয়ান মনে করে কিনা এটাও ভাবার আছে। সুতরাং উনি বলছেন বিরোধী দল হিসাবে, কিন্তু এই করে কিচ্ছু হবে না। ওনাদের কংগ্রেস ভারতবর্ষে স্বাধীনতার পর 54 বছর শাসন করেছে। 54 বছরের শাসনে ভারতবর্ষ আর আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে 10 বছরের শাসনের যে যদি আমরা একটুকু কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে আজকের পৃথিবীতে ভারতবর্ষ এখন মহাশক্তিধর দেশ। কি টেকনোলজি, কি ট্যুরিজম, কি ট্রেড, সমস্ত বিষয় দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে। সমস্ত দেশ ভারতবর্ষকে সমীহ করছে। ভারতবর্ষের বিদেশ নীতি বারবার প্রমাণ রেখেছে যে না, ভারতবর্ষ আগামী দিনে আরো যেভাবে জিডিপি যে গতিতে এগোচ্ছে, আমরা আমাদের যে টার্গেট যে 30 ট্রিলিয়ন ইকোনমি 2017 এই 2047 সালে আমরা সেই লক্ষ্যে যে এগুচ্ছি, এবং সেটা কিন্তু ভারতবর্ষের তাপর দেশ স্বীকার করছে যে ভারতবর্ষের গ্রোথ এখন পৃথিবীতে হাইয়েস্ট গ্রোথ, এবং জিডিপি যেভাবে এগুচ্ছে তাতে ভারতবর্ষ একদম পৃথিবীর মহা শক্তিধর দেশে পরিণত হবে। আচ্ছা, আমি যে শেষে যে প্রশ্নটা আপনার কাছে রাখছি, 2018 সালের আগে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে গোটা রাজ্য আপনি চষে বেরিয়েছেন, এবং রাজ্যের সরকার পরিবর্তনে আপনার একটা মুখ্য ভূমিকা ছিল। সুনীল দেওধর, আপনি, বিপ্লব কুমার দেব থেকে শুরু করে যে অনেক যে কয়েকজন নেতৃত্ব ছিলেন, ত্রিপুরা রাজ্যে পরিবর্তন কালটারই আপনাদের বলা হয়। 2018 সালে সরকার পরিবর্তনের পর যারা চলো পাল্টাই স্লোগান দিয়ে যে বেকার যুবকরা যারাই দলের হালটা ধরেছিল, আজ অনেকেই বঞ্চিত। এবং আমি যদি প্রশ্ন করি যে সুবল ভৌমিক বিজেপির জন্য এত কিছু করলেন, রাজ্য পরিবর্তনের অন্যতম একজন কান্ডারি ছিলেন, কিন্তু সুবল ভৌমিককে বিজেপি কি দিল? আমি আমি এই কনসেপ্ট নিয়েই পলিটিক্সটা করি না, রাজনীতি করি না। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, তার চিন্তা চেতনা, তার অনুভব উপলব্ধি, তার পঞ্চনিষ্ঠ, তার রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানসিকতা এবং তার দেশভক্তি দেশপ্রেম এমন একটা জায়গায় যে একবার যারা ভারতীয় জনতা পার্টিতে আসে তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে থাকতে পারে না। আমি নিজে বলছি, আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমি থাকতে পারিনি, আবার আমাকে আসতে হয়েছে। সুতরাং আমি এটা ভাবি না যে আমাকে ব্যক্তিগতভাবে, কারণ আমি কখনোই ভাবি না কালকে কি হবে। আমি কাজ করি, পার্টির জন্য কাজ করছি, আমি এই পার্টির জন্য রক্ত ঝরিয়েছি। আমার মাথায় 16টা সেলাই আছে, কমিউনিস্ট পার্টি আমার মাথা ফাটিয়েছে বারবার। তো আমি 5 বার আমার মাথা ফেটেছে, 3 বার আমার মাথা স্ট্রিচ লেগেছে, রক্ত ঝরিয়েছি, তবুও কিন্তু পিছপা হইনি, এখনো না। এখনো আমি মনে করি যে রাষ্ট্রবাদী পার্টি আমাদের, হ্যাঁ ত্রুটি বিচ্যুতি আছে, কারণ আমরা যখন 2018 আমরা ক্ষমতায় এসেছি সিপিএম বিরোধী বাম বিরোধী মানুষের ভোটে সবাইকে আমরা ভারতীয় জনতা পার্টির যে ক্ষমতায় এসে সবাইকে বিজেপির ফ্রেমের মধ্যে নিয়ে আসা, যেটা আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল। যে মানুষগুলো আমাদেরকে ভোট দিয়েছে, আমাদেরকে ক্ষমতা এনেছে, তাদেরকে বিজেপির ফ্রেমের মধ্যে নিয়ে আসা। সেখানে আমাদের কিছু দুর্বলতা আছে, সমস্ত মানুষকে আমরা নিয়ে আসতে পারিনি। এবং সেখানে আমাদের, কারণ এই জনজাতি 20টা আসনের মধ্যে আমরা 18টা আসন পেয়েছিলাম। যে জনজাতি 20টা আসন ছিল সিপিএম এর একেবারে বেস, তারা এটা দীর্ঘ দশকের পর দশক এটা কমিউনিস্ট দীর্ঘ, সেটাকে ভেঙে
20টার মধ্যে 18টা আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তার এলি পার্টি। তো সেখানে থেকে আমরা মনে করি যে যারা একবার ভারতীয় জনতা পার্টিকে বা রাষ্ট্রবাদী পার্টিকে ভোট দিয়েছে, আমরা ক্ষমতায় আসার পর এটা আরো বেশি হওয়া দরকার, সেই রূপ আশানুরূপ আমরা করতে পারিনি। কিন্তু এটা একটু সময়ও লাগে। মাত্র 7.5 বছর হয়েছে আমাদের এই ভারতীয় জনতা পার্টি সরকার এসে। 7.5 বছরের শিশুটা ওই 25 বছরের কমিউনিস্ট পার্টির সঙ্গে কম্পেয়ার করলে হবে না। কমিউনিস্ট পার্টির সময় বহু ঘটনা হয়েছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, ছোটখাটো ঘটনা তো সেগুলোও আমাদের অ্যাড্রেস করতে হবে, স্কিপ করলে হবে না। আমরা এটা ঠিক, কোনো ঘটনাকে এড়িয়ে গেলে, কোনো ঘটনাকে অ্যাড্রেস না করলে সেটা কিন্তু মানুষ আমাদের একটা সময় মানুষ খুব ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাদের বিরুদ্ধে চলে যায়। সুতরাং এই দিকটা আমাদের অবশ্যই নজর দিতে হবে, সাংগঠনিকভাবে হোক প্রশাসনিকভাবে হোক। প্রত্যেকটা ছোটখাটো ঘটনাকে অ্যাড্রেস করা, তাদের সমস্যাগুলিকে এড়িয়ে না গিয়ে সেইগুলোকে মানে মুখোমুখি হওয়া, এবং মানুষ সুশাসন চায়, যতটা সম্ভব সুশাসন দেওয়া। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী উনি দিনরাত কাজ করছেন, সাংগঠনিকভাবেও আমাদের তৎপরতা আমরা করছি, আরো করতে হবে। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো এতক্ষণ আমার সাথে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি সুবল ভৌমিক। তিনি কার্যত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখলেন এবং উনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতিক্রিয়া আপনারা কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।